সাংবাদিক বন্ধুরা, আমি অনেকদিন পর আপনাদের সঙ্গে মিলিত হলাম। কোভিডের দ্বিতীয় ঢেউ আমাদের রাজ্যে ব্যাপক, তবে যেভাবে প্রাণহানি ঘটাচ্ছে, সংক্রমণ ঘটাচ্ছে, তার জন্য প্রেস রিলিজ দিয়ে আমাদের বক্তব্যগুলো জানাতাম। এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি আপনাদের স্বার্থে। আমি হয়তো 2টো ডোজ দিয়েছি, আপনাদেরকে মাত্র 1টা ডোজ। আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে আমাদের অনলাইনে রাজ্য কমিটির মিটিং করেছি, তো সেগুলো জানানোর জন্য আমরা মিলিত হয়েছি। আমি আমাদের কিছু যে অভিমত সেটা জানাবো। আমাদের সহযোদ্ধা নরেশ জমাতিয়া রয়েছেন, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তিনিও বলবেন। তো যেটা বলতে চাই যে মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষের, মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকার উপরে আক্রমণ বেড়েই চলেছে। যেভাবে একদিকে করোনা সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে, এবং এটাকে মোকাবেলার জন্য না কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের যে দায়িত্বশীল আচরণ পালন করার কথা, তারা তার ধারে কাছে নেই। এটা তারা কোনো রকম দায়িত্ব বলে তারা মনে করেন না যে এই সময়েতে সংক্রমণ রোখা এবং নাগরিকদের বাঁচানো, এই দুটো ক্ষেত্রেই তারা দায়িত্ব জ্ঞানহীন। গতকালকেই আগরতলায় পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে। অনেক সংবাদ মাধ্যম সেটাকে খুব হাইলাইট করেছেন, সঙ্গত। তো পেট্রোল ডিজেলের দাম বাড়া তো মানেই তো জিনিসপত্রের দাম আরও বাড়ায়, যাত্রী ভাড়া আরও বাড়ায়, এবং কোন সময়েতে যখন মানুষের আয় উপার্জন নেই, বিশেষ করে যাদের পরিবার চলে দৈনিক আয়ের উপরে, তো আয় কোথায়? কারফিউ রয়েছে,
ফলে তাদের কোনো জীবিকা নির্বাহের পথ নেই। এরা ছাড়াও এরাই সংখ্যায় বেশি এই যারা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল, যাদের পরিবারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে ন্যূনতম দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকার পালন করছে না। আমরা গত বছর থেকে যখন করোনার প্রথম ঢেউ আমাদের দেশে আসতে শুরু করে, পড়তে শুরু করে, তখন থেকে আমরা দাবি করেছিলাম যে একদিকে সংক্রমণ রোধে যাবতীয় যে আমাদের ব্যবস্থা, স্বাস্থ্য কাঠামো, সেটা সেরকম উপযোগী করে তোলা, সচেতনতা বাড়ানো, বিজ্ঞান মনস্কতা বাড়ানো এবং পাশাপাশি মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা দরকার। আমরা স্পেসিফিক্যালি দাবি করে আসছি, আজকেও সেই দাবি, যে যারা আয়কর দেন না তাদের প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য দেওয়া এবং পরিবারকে 7,500 টাকা করে মাসে নগদ দেওয়া, যাতে তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারেন। পরিবারের অন্যান্য যা খরচ, ঔষধ কেনা থেকে অন্যান্য খরচ, যেটা ন্যূনতম প্রয়োজন, সেটা মেটাতে পারেন। কোথায়? আজকে পর্যন্ত 1.5 বছর তো অতিক্রম করে গেল, কোনো সিদ্ধান্ত নেই। তো মানুষ বাঁচবেন কি করে? তার মধ্যে জ্বালানির দাম বাড়ছে, ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, কেরোসিন রেশন শপে 41 টাকা। তো অর্থনৈতিক অবস্থাটা কি? এই পেট্রোলজাত পণ্যের মধ্যে যে দাম, তার 60% হচ্ছে ট্যাক্স, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ট্যাক্স। এই ট্যাক্স কমানোর কোনো উদ্যোগ নেই, বরঞ্চ তারা এটাকে কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত এই সরকার, তারা মনে করছে যে এটা হচ্ছে তাদের রাজস্বের সংগ্রহের উৎস, যত দাম বাড়ুক আমাদের রাজস্ব বাড়বে। এই হচ্ছে যে একেবারে মানবিকতার কোনো ধারে কাছে নেই, একেবারে একটা অমানবিক সরকার, যে মানুষের যখন মৃত্যু যন্ত্রণায় ভুগছেন তখন এই মানুষের উপরে তারা এরকমভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি চাপিয়ে দিচ্ছে, যেটার কাসকেডিং এফেক্ট সমস্ত কিছু বাড়ছে। এবং আমাদের রাজ্যে কী অবস্থা? শহরগুলোর মধ্যে যে কারফিউ, সেখানে তো শ্রমজীবী মানুষেরই অবস্থা। গ্রামে পাহাড়ে কী অবস্থা? কাজ, খাদ্যের তীব্র অভাব এবং অন্যদিকে যে সংক্রমণ মোকাবেলা করার জন্য গত বছর 29 এপ্রিল একটাই সর্বদলীয় বৈঠক হয়েছে এই সরকারের সময়তে।
আমাদের দলের পক্ষ থেকে, আরও কয়েকটি দলের পক্ষ থেকে, বামপন্থী দলের পক্ষ থেকে বিধানসভার বিরোধী দল নেতা সুস্পষ্টভাবে কতগুলো প্রস্তাব দিয়েছিলেন, যে স্বাস্থ্য কাঠামোকে উন্নত করা, আরেকদিকে হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য। একটা যে প্রস্তাব তারা কার্যকর করেনি, যে ন্যূনতম যে চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন, আজকে 1 বছর 4 মাস হয়ে গেল আমাদের এই প্রস্তাবের পরে। কোথায়? ডাক্তার নেই সরকারি হাসপাতালের মধ্যে, যে প্রধান হাসপাতাল থেকে আরম্ভ করে একেবারে নিচু স্তর পর্যন্ত ডাক্তারের অভাব, নার্সের অভাব, ল্যাব টেকনিশিয়ানের অভাব, অন্যান্য স্বাস্থ্যকর্মীর অভাব। অনেক দাবি দাওয়া, ডাক্তারদের আন্দোলনের পরে কিছু ডাক্তার নেওয়ার একটা পদক্ষেপ নিয়েছিল, সেটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। কিন্তু শুধু ডাক্তার হলে তো চলবে না, সবচাইতে বেশি হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নার্সিং স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। একজনও কি নিয়োগ হয়েছে? বরঞ্চ এই সময়ের মধ্যে আরও অনেকেই অবসরে গেছেন। আমরা বলেছিলাম যে গণহারে লালারস সংগ্রহ করে তার পরীক্ষা করা হবে, সেটা তো ক্রমশ কমছে। সরকার দাবি করছে ত্রিপুরা নাকি ভ্যাকসিনেশনে 1 নম্বরে। কোথায়? আপনারাই তো খবর রাখছেন যে শহরাঞ্চলে যে টিকাকরণ, এটার কিছু ব্যবস্থা আছে, কিন্তু গ্রামাঞ্চলের মধ্যে কি অবস্থা, পাহাড়ের মধ্যে কি অবস্থা, সেখানে কোথায়? একদিনে এত হাজার টিকা দেওয়া হয়েছে, দাবি করা হয়েছে, কিন্তু কি অবস্থা সেখানে? এবং টিকার প্রচণ্ড অভাব চলছে। এবং আমাদের মতো একটা ছোট্ট রাজ্যে গতকাল দুপুর পর্যন্ত 694 জন কোভিডে প্রাণ হারিয়েছেন, 67,677 জন সংক্রমিত হয়েছেন। কল্পনা করা যায় কি অবস্থা। এই অবস্থার পাশাপাশি যেটা চলছে সেটা হচ্ছে যে যারা একটু বিশেষ করে যুবকরা, প্রগতিশীল যুবকরা, তারা স্যানিটাইজেশন এবং একেবারে দুস্থ যাদের একটু সামর্থ্য আছে তাদের থেকে কিছু সামগ্রী সংগ্রহ করে তাদের কিছু খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সারা রাজ্যে পিপলস রিলিফ ভলান্টিয়ার্স। তাদের উপরে পর্যন্ত আক্রমণ চলছে। যে 2018 সালে 3রা মার্চ থেকে যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চলছে তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং গত মার্চ মাসে আপনারা জানেন বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে কি অবস্থা, যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আর এই ধরনের ঘটনা ঘটবে না। তারপরে এই 28 জুন পর্যন্ত আমাদের
রাজ্যে আমাদের শুধুমাত্র আমাদের পার্টির 219 জন দৈহিক আক্রান্ত হয়েছেন, দৈহিকভাবে তাদের উপরে আক্রমণ হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, বৃদ্ধ বিদ্যা নির্বিশেষে। এবং 155 জনের বাড়ি ঘর, দোকানপাট আক্রমণ, লুট, ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে, কোনো গ্রেপ্তার নেই। আমাদের 17টা পার্টি অফিস আক্রান্ত হয়েছে, কয়েকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা মন্ত্রিসভার একজন সদস্যের নেতৃত্বে এই কোভিড কারফিউ চলার সময়তে কমলপুর শহরে আমাদের পার্টি অফিস উপরে আক্রমণ হলো, পার্টির নেতাদের উপর আক্রমণ হলো, দেহরক্ষী নিয়ে এবং তার যে নিরাপত্তারক্ষী তাদের নিয়ে একটা কোনো এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিয়েছে। এই মার্চের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরতে ঘটনা ঘটল। অন্য লোকগুলোর মধ্যে যেটা মিডিয়ার মধ্যে হাইলাইট হয়েছে, কোথায় আইনের শাসন এবং গণতন্ত্রের কোনো অস্তিত্বই নেই। আপনারা মিডিয়ার বন্ধুরা কতজন আক্রান্ত হয়েছেন এই সময়ের মধ্যে? গ্রেপ্তার হয়েছে যদিও বা 2-1টা ক্ষেত্রে দেখছি পুলিশ আনেনি, হয়তো থানাতে গেছে, সেখান থেকে সঙ্গে সঙ্গে জামিন। এবং এই অবস্থার ফলে যে পুলিশের একেবারে নিষ্ক্রিয় ভূমিকা, তাদের যে সাংবিধানিক আইনি দায়িত্ব পালন করার কথা, আইন শৃঙ্খলা রক্ষা, এরা কারো সরকারি কর্মী অফিসার তারা, কিন্তু তাদের তো একটা দায়িত্ব আছে, যে দায়িত্ব সংবিধান দিয়েছে, আইন দিয়েছে, ফৌজদারি কার্যবিধি দিয়েছে, সে দায়িত্ব তারা পালন করছে না। তারা কি দলের নির্দেশে চলবে, সরকারের নির্দেশে চলবে? এখানে তো 35 বছর বামফ্রন্ট সরকার ছিল, এরকম ঘটনা ঘটেছে। এবং এর ফলে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বাড়ছে। বিচার বহির্ভূত গণহত্যাকাণ্ড হয়েছে তেলিয়ামুড়া মহকুমায় 4 জন, আপনারা তো খবর করেছেন। আপনারা কাঞ্চনপুরে হয়েছে একটি, বক্সনগরও প্রায় লিঞ্চিং হয়ে গেছিল, কোনো রকমে বেঁচেছে। তো এই অবস্থা, নারী নির্যাতন এবং ওই যৌন আক্রমণ এবং অন্যদিকে খুন পর্যন্ত হচ্ছে। নারীরা প্রায় প্রতিদিন খুন হচ্ছে, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি বাড়ছে। আগরতলা শহরে একজন বৃদ্ধার যা কিছু তিনি সারাদিন ভিক্ষা করে সংগ্রহ করেছেন সেটা পর্যন্ত চিন্তা করে লুট হয়ে গেল। সেখান থেকে থানার দূরত্ব কতটুকু? এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এবং অন্যদিকে কোভিডকে ব্যবহার করা হচ্ছে বিরোধী দল যাতে প্রতিবাদ করতে না পারে, এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ, এই আক্রমণের প্রতিবাদ যাতে না করতে পারে। মানুষের যে সমস্যা, যে জরুরি দাবি, তারা যাতে পথে নামতে না পারেন, সেজন্যই এই করোনা কারফিউকে তারা এই বিরোধীদের প্রতিবাদ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখন নামলে পরে সেখানে গ্রেপ্তার।
আজকেও এই যে 10,323 জীবিকাচ্যুত, তাদের মধ্যে 100 জনের বেশি মৃত্যু হয়েছে চাকরি যাবার পরে। তারা তাদের প্রতিবাদে নেমেছেন, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার। এবং গত কদিন তো দেখছেন এখন একদম হুরিয়া জারি করা হচ্ছে যে কোনো প্রতিবাদই করা যাবে না। তো এটা পাশাপাশি যে রাজনৈতিক প্রতিহিংসা সেটা তো চলছেই। আমাদের রাজ্য কমিটির সদস্য পবিত্র করের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা, তার আগে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, এত বছরের তিনি মন্ত্রী ছিলেন, এখনও বিধায়ক, একটা সাজানো মামলায় নেতাকে 3 মাস তাকে জেলে আটক রেখেছে। কীরকম বর্বরতা এইসব চলছে। এবং পুলিশ প্রশাসন তাদের দ্বিচারিতা, বিরোধী দল হলে পরে কোনো কর্মসূচি করা যাবে না, কিন্তু শাসক দলের ক্ষেত্রে তারা মিছিল সভা সমস্ত কিছুই করছে, আক্রমণ করছে কোভিডের মধ্যে। এই যে শান্তির বাজারের ঘটনা হলো, কোভিডের মধ্যে কি করে যেখানে বিরোধী দল নেতার নেতৃত্বে প্রতিনিধি দল গেলেন আক্রান্তদের সঙ্গে দেখা করার জন্য, সেখানে পুলিশের সামনে জড়ো হয়ে কি করে তাদের উপরে আক্রমণ ঘটল, একজন গ্রেপ্তার হয়েছে। আইনের শাসন এবং গণতন্ত্রের কোনো অস্তিত্ব এই গত প্রায় 3.5 বছর ধরে রাজ্যের মধ্যে নেই, যেটা আমরা বারবার বলে আসছি। আমরা তো আমাদের উপরে আক্রমণের ঘটনাগুলো যেগুলো ঘটেছে গত এই কয় মাসের মধ্যে সেগুলো দিলাম। আমাদের পুরো আছে সেই 3রা মার্চ 2018 থেকে, এবং অন্যান্য দলগুলো আক্রান্ত হচ্ছে। আমি সাংবাদিক বন্ধুদের কথা তো বললাম। তো এই অবস্থা, অন্যান্য যে গণতান্ত্রিক শক্তি তারাও আক্রান্ত হচ্ছেন। তো এই পরিস্থিতিতে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেখানে আমরা যে প্রতিবাদ করছি, ধরুন গত 22শে জুন যে আমরা বামপন্থী দলগুলোর আগরতলা শহরে অন্যান্য জায়গাতে আমরা যে প্রতিবাদ কর্মসূচিতে আমরা নামলাম 3 দফা দাবির ভিত্তিতে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোলজাত পণ্যের বৃদ্ধির বিরুদ্ধে, কাঁচ খাদ্যের দাবিতে। এই যে পুরানো রাজভবনের ওখানে ধর্ণা সংগঠিত হলো, সব তো কোভিড বিধি মেনে। ওরা কি কোভিড বিধি মানে? তারপরে তো সেখানে এই পুলিশকে দিয়ে তারা এফআইআর নিচ্ছে, সুমোটো এফআইআর নিচ্ছে, গ্রেপ্তার করছে। তো যাই হোক, এই অবস্থার মধ্যে আমাদের লড়াই আন্দোলন চলবে। যে মানুষের জীবন জীবিকার উপরে ক্রমাগত হামলার বিরুদ্ধে, কাজ এবং খাদ্যের দাবিতে, অন্যান্য যে সমস্ত মানুষের যে দাবি, সে দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলবে। কোভিড বিধি মেনেই এই লড়াই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের এই যুগপৎ আন্দোলন আমাদের চলবে। সেটাই আমরা গতকাল রাজ্য কমিটিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অন্য কতগুলো বিষয়ে নরেশ জমাতে বলবেন, আমি আরো 2-একটা বিষয় করছি। এই এডিসি নির্বাচন, সে নির্বাচনে প্রদ্যোৎ কিশোর
তিনি তিপ্রামথা নাম দিয়ে নির্বাচনে নামলেন। কি স্লোগান তুলে গ্রেটার তিপ্রাল্যান্ড, কি বললেন? তার সীমানা কি হবে? এডিসি এলাকা, আগরতলা শহরের পুরানো রাজবাড়ি সহ আরো কিছু এলাকা, এমনকি আসাম, মিজোরামের অংশ, বাংলাদেশ পর্যন্ত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা নিয়ে তিনি তিপ্রাল্যান্ড এর স্লোগান দিলেন। এবং আমরা তখনই বলেছি যে এটা একেবারেই অবাস্তব। যেরকমভাবে 2018 নির্বাচনের সময়তে বিজেপি যাদের সঙ্গে জোট করেছে, আইপিএফটি তিপ্রাল্যান্ডের দাবি তুলেছে, সেরকম এটা আরও মারাত্মক। যেটা দাঙ্গা লাগানোর অবস্থা, যুদ্ধ লাগানোর অবস্থা, শুধু আমাদের রাজ্যের মধ্যে না, অন্য রাজ্যের সঙ্গে, প্রতিবেশী দেশের সঙ্গে আগুন নিয়ে খেলা, এই করে বিভ্রান্ত করেছেন বিশেষ করে উপজাতি ছাত্র যুবদের, বুদ্ধিজীবীদের। এবং বিজেপির মতোই অঢেল টাকা নিয়ে এই নির্বাচন করেছেন। আর এখন এডিসিতে কার্যকরী কমিটি গঠনের পরে প্রথম অধিবেশনে বলছেন ত্রিপুরা ভাগ নয়, একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন। কেন বিভ্রান্ত করেছিলেন? এখন বলছেন যে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়নের জন্য। তো এই লড়াই তো আমরা কমিউনিস্টরা প্রথম থেকে চালিয়ে আসছি। এই রাজপরিবারের কোনো অবদান আছে? ত্রিপুরার মানুষের প্রতি, উপজাতি প্রজাদের প্রতি কোনো অবদান ছিল? এরা তো দাবি করেন 1300 বছরের তাদের রাজত্ব, 184 জন রাজা। এরা প্রজাদের উন্নয়নের জন্য কোনো ন্যূনতম দায়িত্ব পালন করেছেন? তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তার জন্য বরং এই উপজাতি যুবকদের মধ্যে যারা একটু শিক্ষিত বা অর্ধশিক্ষিত, তারা 1945 সালে জনশিক্ষা সমিতি গড়ে নিজেরাই শিক্ষকতার দায়িত্ব পালন করে সেখানে স্কুল স্থাপন করেছিলেন। আর সেখানে তখন রাজার ভূমিকা কি? শেষ রাজার, বীরবিক্রমের, যেটাকে বন্ধ করার জন্য, জনশিক্ষা সমিতিকে কার্যকলাপ বন্ধ করার জন্য তাদের গ্রেপ্তার, নির্যাতনের পথ নিলেন। এই জনশিক্ষা সমিতির যিনি প্রথম সম্পাদক হেমন্ত দেববর্মা, তাকে সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে হেমন্ত দেববর্মার উপরে নৃশংস নির্যাতন চালিয়েছিলেন। এগুলো মানুষ ভুলে যাবেন? বর্তমান যুবছাত্র প্রজন্ম হয়তো সেই ইতিহাস জানেন না। আমরা আপনাদের অনুরোধ করব, অন্তত ত্রিপুরার সেই ইতিহাসটা আপনারা নিশ্চয়ই আপনাদের সেই দায়িত্ব পালন করবেন, সেগুলো তথ্যগুলো তুলে ধরার জন্য। তো সেই জনশিক্ষা সমিতি, তাদের উপরে আক্রমণ হলো এবং শেষ পর্যন্ত সেখানে একজন যিনি শিক্ষার দায়িত্বে ছিলেন ওই সময়তে, একজন ব্রিটিশ অফিসার ব্রাউন, তিনি ঘুরে ঘুরে এগুলো দেখে তিনি কতগুলো স্কুল তিনি অনুমোদন দিয়েছিলেন সরকারি হিসেবে। তার জন্য তাকে রাজার রোষের মুখে পড়তে হলেও তিনি ইস্তফা দিয়ে চলে যান। এই তো ইতিহাস। তো এই হচ্ছে
রাজতন্ত্র ত্রিপুরায়, এবং আমরা গর্ব করি যে রবি ঠাকুর ত্রিপুরায় 7 বার এসেছিলেন। আমরা রবীন্দ্র স্নেহধন্য। সে রবীন্দ্রনাথ ত্রিপুরা নামে তার জন্ম শতবর্ষে তখনকার ত্রিপুরা সরকারের উদ্যোগে যে বইটি প্রকাশিত হয়েছিল, তার জন্ম সার্ধ শতবর্ষে বামপন সরকার সেটাই অবিকৃতভাবে পুনর্মুদ্রিত করেছিল। তার মধ্যে আছে রবি ঠাকুর রাজাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রজাদের শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষায় রাজা তার রাজ কর্তব্য পালন করুন, কিছু করেছে। তো এই বামপন সরকার আসার আগে কমিউনিস্টরা লড়াই করেছে। এটা তো দেশভাগের ফলশ্রুতিতে এখানে উদ্বাস্ত হয়ে এসেছেন। এটা কি যারা এসছেন তাদের দোষ? এদের তো সব কিছুই ছিল, ভিটে মাটি সমস্ত কিছু ছিল। সাম্প্রদায়িকতার বলি হয়ে তারা এসেছেন। একটা জাতি বিদ্বেষ ছড়ানো, এই তখন থেকে এগুলো চলছে, এবং এটাকে আশ্রয় করে এই বিভ্রান্ত করা, এটা পরিচিতি সত্তার রাজনীতি, সেটা আজকের না। এই টিউজেসের জন্ম দিয়েছিল কংগ্রেস এই কমিউনিস্টদের প্রভাব মুক্ত করার জন্য, গণমুক্তি পরিষদের প্রভাব মুক্ত করার জন্য। তো তার বিরুদ্ধে তখন থেকে মতাদর্শগত লড়াই আমরা চালাচ্ছি। 4 দফার আন্দোলন, যে 6ষ্ঠ তফসিলের এডিসি সহ ভাষার মর্যাদা, আইন লঙ্ঘন করে যে জমি হস্তান্তরিত হয়েছিল সেগুলো পুনরুদ্ধার, সেখানে কংগ্রেস সরকার কী ধরনের বর্বরতা চালিয়েছিল, এবং 78 সালে প্রথম বামফ্রন্ট সরকার এসে এগুলো কার্যকর করে, এবং কেন্দ্রীয় সরকার, তখনকার কংগ্রেস সরকার 6ষ্ঠ তফসিল তখনও দেয়নি, সেটা আপনারা জানেন, যে সেটা এই দাবি অব্যাহত রেখে প্রথম বামফ্রন্ট সরকার 7ম তফসিলে রাজ্যের ক্ষমতার মধ্যে এডিসি গঠন করেছিল। এবং এটা যখন নির্বাচনের যায় তখন দুদিক থেকে আক্রমণ। একদিকে এরা অস্ত্র সানায় বিজয় রাঙ্খলের নেতৃত্বে বাংলাদেশে টিনবি গঠন করে গোপনে, আরেকদিকে উগ্র বাঙালি যাত্রাবিহীনরা বাঙালি স্থানে স্লোগান তুলে, সেগুলো জানেন 1980 সালের দাঙ্গা, এবং সেটার ইন্ধনকে দিয়েছিলেন পদ্মত কিশোরের মা বিভূতি বাই, এখনো বেঁচে আছেন। 1980 মার্চে তৈদু সম্মেলনে সেখানে গিয়ে উস্কানি দিয়েছেন, যে স্বাধীন রাজ্যের স্লোগান তিনি প্রকারান্তরে সমর্থন করেছেন তার ইয়েতে। এবং তারপরে এখানে এই বিদেশি বিতাড়ন আন্দোলন নামে সেখানে 80 জুনের দাঙ্গা, ভাতৃঘাতী দাঙ্গা। সেখান থেকে মানুষ শিক্ষা নিয়েছেন। 1300-1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন উভয় জাতিগোষ্ঠীর। হাজার হাজার ঘরবাড়ি পুড়েছে, 3,15,000 মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। 6 মাসের মধ্যে বামফ্রন্ট সরকার উভয়ের মধ্যে বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে এনেছে। সেটাকে ভাঙার জন্য একটার পর একটা, তো এই যারা আজকে তার মা যা করেছিলেন, ভাগ ত্রিপুরাকে স্বাধীন রাজ্য, তিনি সেই স্লোগান দিলেন এবার এডিসি নির্বাচনের সময়তে, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তা আজকে বলছেন না ত্রিপুরাকে ভাগ চায় না, ভাষা কৃষ্টি উন্নয়ন। তো বামফ্রন্ট সরকার তো তাই করে এসছে, বামফ্রন্ট পরিচালিত এডিসি তাই তো করে এসছে। কোথায় মানে এটা অধিকার, তাদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মানবাধিকার প্রতিষ্ঠা উপজাতি জনগোষ্ঠীর মানুষের, এবং সেখানে যারা এই এডিসি এলাকা গঠন করে লাগোয়া এগুলোকে নিয়ে, এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ইন্দিরা গান্ধী বাধ্য হন যেটা দাবি মেনে নিতে। 1984 সালে সংসদে 6ষ্ঠ তফসিল পাশ হয়, তারপরে 85 সালে নির্বাচন হয়, প্রথম তো 7ম তফসিল হয়েছিল, সেগুলো জানেন। তো তারপর থেকে উন্নয়ন, তাতে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি এবং অর্থনীতির বিকাশে বামফ্রন্ট সরকার যা করেছে, একটা জাতি উপজাতি জনগোষ্ঠীর যে অধিকার সেটা রক্ষার জন্য
বিকাশের জন্য, তাতে উন্নয়ন ঘটেছে, কেউ অস্বীকার করতে পারবে? আর প্রদ্যুৎ কিশোর বলছে বাম্পার সরকারের আমলে কিছু হয়নি, বিজেপি সরকার বলছে এরা কিছু করেছে। আর এখন এডিসিতে গিয়ে সেখানে তো 20শে এপ্রিল তারা কার্যকরী কমিটি গঠন করেছে, এই পর্যন্ত তারা জনকল্যাণে কিছু করেছেন, আর এখন বলছেন না রাজ্যভাগ না, এই সমস্ত। তো কেন বিভ্রান্ত করলেন? যারা বিভ্রান্ত হয়েছিলেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, তারা ত্রিপুরার প্রকৃত ইতিহাস জানুন এবং এই বিভেদকামিতার বিরুদ্ধে, ত্রিপুরার ঐক্য ছাড়া, উপজাতি অনুপজাতি ঐক্য ছাড়া ত্রিপুরার উন্নয়ন অসম্ভব। ঐক্য, শান্তি, এটাই হচ্ছে পূর্বশর্ত উন্নয়নের। সেটা আমরা করেছি যে আরও ব্যাপকভাবে আমাদের যে মতাদর্শগত লড়াই, সেটা আমরা চালিয়ে যাব। এর বিরুদ্ধে, বিভেদের বিরুদ্ধে, ঐক্যের জন্য, শান্তির জন্য, যেমন গণতন্ত্র বা আইনের শাসন উদ্ধার করে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের এই লড়াই চলবে। এবং তাতে আমরা যেটা লক্ষ্য করেছি রাজ্য কমিটির পর্যালোচনার মধ্যে, যে কোভিড বিধি মেনে আসছেন, নানা রকম ভয় ভীতি আক্রমণ ভেদ করে মানুষ আসছেন এবং নতুন নতুন মানুষ আসছেন। আমাদের এই গত 1 মাসের ব্যবধানে আমরা বসলাম, পর্যালোচনায় আমাদের হয়েছে যে মানুষের অংশগ্রহণ বাড়ছে, এটাকে আরও বাড়াতে হবে। সেই কর্মসূচি আমরা নিয়েছি রাজনৈতিক সাংগঠনিকভাবে। এবং আমরা এই বৈঠক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পার্টির মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বস্তরে আমরা সবসময় করে আসছি। আমাদের 3 বছর পর পর আমাদের সম্মেলন হয়, আপনারা জানেন, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত। সেটা পার্টি কংগ্রেস তার চূড়ান্ত। এই কোভিডের কারণে 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। তো এটা কেন্দ্রীয় কমিটি গত জানুয়ারি মাসে সিদ্ধান্ত নেয় যে 23তম পার্টি কংগ্রেস করার। এটা তারপরেও আবার দ্বিতীয় ঢেউ আসলো, কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিছিয়ে গেছে, এই সম্মেলন আমাদের করতে হবে। আমরা রাজ্য কমিটিতে গতকাল সিদ্ধান্ত নিয়েছি আমাদের আগামী আগস্ট মাস থেকে আমাদের ব্রাঞ্চ সম্মেলনের মধ্য দিয়ে এই সম্মেলনের প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরে রাজ্য সম্মেলন চলবে, এটা আমরা ঠিক করেছি। এখন সবটাই নির্ভর করছে যে কিভাবে করা যাবে এই মধ্যে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই কোভিড বিধি সমস্ত মেনে আমাদের সম্মেলন করতে হবে। তো এগুলো সহ আমরা করেছি। তো এই সিদ্ধান্তগুলো আমি জানালাম এবং আমরা শোক প্রস্তাব নিয়েছি, আমরা প্রত্যেকটা মিটিংয়ে নেই। তাতে গত 4 তারিখে প্রয়াত হয়েছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহেন্দ্র সিং। হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন, আমাদের বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা মহারাষ্ট্রে। এবং আমাদের খুব দুঃখজনক হচ্ছে যে এই কোভিডের বলি হয়েছেন আমাদের একজন প্রায় তরুণ, মাত্র মাঝ বয়সটা পার করেছেন, চন্দ্রহংস জমাতিয়া, আমাদের উদয়পুর মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য, গোমতী জেলা কমিটির সদস্য এবং জিএমপির মহকুমার সম্পাদক ছিলেন, মাত্র 52 বছর বয়সে। এবং এই কোভিডের যে সরকারি দায়িত্বজ্ঞানের নেতার বলে হয়েছেন তিনি। আমাদের সিপাহীজলা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেবনাথ, দক্ষিণ ত্রিপুরার দীর্ঘদিন সভাধিপতির দায়িত্ব পালন করেছেন হিমাংশু রায়, বিশিষ্ট আমাদের গর্ব ভারতীয় অ্যাথলেটিক্সের মিলখা সিং, এবং চলচ্চিত্র পরিচালক কবি বুদ্ধদেব দাশগুপ্তা, এবং আমাদের রাজ্যের খ্যাতনামা চিত্রশিল্পী আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় রায়। তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা শোক প্রস্তাব নিয়েছি। এখন
বাকিটা নরেশ জমাতিয়া বলবেন, তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু ব্যাখ্যা থাকে আমি সেটা দেব। আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো সারা রাজ্যে প্রচণ্ড অর্থনৈতিক সংকট চলছে। তার মধ্যে ট্রাইবেল এলাকায় সংকট ভীষণ আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। কাজ খাদ্যের অভাব ভীষণভাবে চলছে। রেগা ঠিকমতো হচ্ছে না, কাজেই নাই, রেগার কাজ নাই বললেই চলে। আগে বামফ্রন্ট সরকারের সময়ে রেগাতে আমরা সারা দেশে শীর্ষে ছিলাম। কোনো বছর 80 দিন গড় শ্রম দিবস, তার উপরে কোনো বছর 90 দিনেরও বেশি কাজ আমরা রেগা শ্রমিকদের দিতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এখন এই জোট আমলে বামফ্রন্ট সরকারের সময়ে যে শ্রম দিবস আমরা দিতে পেরেছিলাম তার অর্ধেকের কম চলছে। এই বছরের অবস্থা আরও খারাপ। শুধু রেগা নয়, রেগার সঙ্গে আমাদের বামফ্রন্ট সরকারের সময়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজও ছিল গ্রামে, বিশেষ করে ট্রাইবেল এলাকায়। ফরেস্ট ডিপার্টমেন্ট নিজস্ব ডিপার্টমেন্টের এই টাকা দিয়ে কাজ দেওয়ার ব্যবস্থা করত। এই এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, এই সমস্ত ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্টের কাজ চলতো, এডিসির কাজ চলতো। এগুলি এখন প্রায় নাই বললেই চলে। ফলে প্রচণ্ড ক্রাইসিস চলছে। এই কোভিডের সেকেন্ড ওয়েভ আসার আগেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে নিশ্চয়ই আপনাদের নজরেও থাকবে, ট্রাইবেল এলাকায় বাজারগুলিতে লোক সমাগম প্রায় অর্ধেক কমে গেছে। কেন এরকম হলো? মানুষের ক্রয় ক্ষমতা প্রচণ্ডভাবে কমেছে। আমি লক্ষ্য করেছি এই কিল্লা জম্পুইজলা এলাকাগুলিতে যে সমস্ত বড় বাজার আছে ট্রাইবেল এলাকায়, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের আগেই আমরা লক্ষ্য করেছি যে সমস্ত বাজারে বাজার দিন হলে এই মানুষের ভিড়ে চলা দায় ছিল, সেই সমস্ত বাজারগুলিতে কখনো কখনো বাজার দিন কিনা হাট বাজার দিন কিনা সেটা বোঝা কঠিন হয়ে পড়েছিল। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে কোভিড, ফলে আরও মারাত্মক অবস্থা ট্রাইবেল এলাকায়। এই যে রেগার কাজ যাও বা হতো, তার মধ্যেও এখন দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই বিজেপি আইপিএফ একদিকে, আরেকদিকে ত্রিপুরা মথা, কে ট্রাইবেল এলাকায় ভিলেজ কাউন্সিলগুলোতে কর্তৃত্ব করবে তা নিয়ে প্রচণ্ড সংঘাত চলছে, কখনো সংঘর্ষের রূপ নিচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। ফলে যাও কিছু হতে পারত রেগার কাজ, সেটাও হচ্ছে না। মানুষ যা কাজ হয়েছে তার মজুরি পাচ্ছে না। কোথাও ভিলেজ কমিটি অফিসগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে,
আপনারা লক্ষ্য করছেন, কোথাও দুই দলের মধ্যে মাথা ফাটাফাটি হচ্ছে। এইভাবে এই রকম অরাজকতা সৃষ্টি হওয়ার ফলে আরও বেশি অভাবের মধ্যে, কর্মহীনতার মধ্যে ট্রাইবেল এলাকা আজকে পড়েছে। তার সঙ্গে কাজ না করে মজুরি এবং শ্রম দিবস আত্মসাৎ করা, কাজ যাও দেওয়া হয় সেখানে দলবাজি, রেগা কার্ডধারীদের হাতে থাকার কথা এন্ট্রির পর। আপনারা খবর নিয়ে দেখুন, সমস্ত ভিলেজ কমিটি বা পঞ্চায়েতগুলিতে রেগার কার্ডগুলি জমা থাকে, কার্ড হোল্ডারদের হাতে থাকে না। ফলে যা ইচ্ছা যারা কর্তৃত্ব করছে তাদের ইচ্ছা মতন এন্ট্রি দিচ্ছে, মানুষ বঞ্চিত হচ্ছে। জেপিসি যেটা ড্রজার, রেগার আইনে এটা ব্যবহার মানে বেআইনি, কিন্তু সেগুলা আকসার চলছে, যার কারণে যারা প্রকৃত রেগা শ্রমিক তারা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় কোভিড আসার পর আরও মারাত্মক আকার ধারণ করেছে। কোভিডে ট্রাইবেল এলাকায়, গ্রামে লোক মারা যাচ্ছে, যেগুলা সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত হচ্ছে না কোভিড মৃত্যু হিসাবে। এইরকম যখন পরিস্থিতি, তখন আমরা লক্ষ্য করছি ম্যালেরিয়ারও প্রাদুর্ভাব ঘটেছে এবং কিছু এলাকায় ম্যালেরিয়াতে লোক মারা যাচ্ছে। একেবারে খুবই মারাত্মক অবস্থা। তার সঙ্গে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা আপনার মিডিয়াগুলিও কভার করছেন, সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা লক্ষ্য করছি কভার হচ্ছে। বাম সরকারের সময় যে সমস্ত প্রত্যন্ত এলাকায়, পাহাড় এলাকায় যান চলাচলের ব্যবস্থা ছিল, সেগুলি প্রায় সবগুলি এখন যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এমনকি রাজ্যের এই যে আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে, তার অবস্থাও তো আপনারা লক্ষ্য করছেন। তাহলে প্রত্যন্ত ট্রাইবেল এলাকার যে গ্রামীণ রাস্তাগুলি, সেগুলির কি অবস্থা সেটা সহজেই অনুমান করা যায়। এইরকম অবস্থায় এই যে একেবারে ভয়ঙ্কর অবস্থা চলছে ট্রাইবেল এলাকায়, তা আরও বেশি জনসমক্ষে উপস্থিত করে সরকারকে এই সেন্সিটাইজ করার জন্য আমি এই মিডিয়াগুলিকে আমরা আহ্বান জানাই। আমরা লক্ষ্য করছি এই কোভিডের পিরিয়ডে বিশেষ করে উপজাতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে। কোথাও কোথাও এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। তার মধ্যে কোভিডের কারণে স্কুলগুলি বন্ধ, বলা হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থার কথা। কিন্তু এটা কি আমাদের এই অনুমান করতে অসুবিধা হয় যে ট্রাইবেল এলাকায় কীরকম ছাত্রছাত্রীরা এই শিক্ষাক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে? সমস্ত জায়গাতে এই ইন্টারনেট অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল যেখানে সেখানেও রেগুলার না। বিদ্যুৎ না থাকলে তো প্রশ্নই ওঠে না ইন্টারনেটের। কতজনের স্মার্টফোন আছে ট্রাইবেল ছেলে মেয়েদের? তাহলে ট্রাইবেল ছেলে মেয়েদের মানে শিক্ষা যে আজকে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা এই রাজ্যবাসীর নজরে, আরও বেশি করে সরকারের নজরে
আনার জন্য আমরা এই সংবাদ মাধ্যমগুলিকে আহ্বান জানাই। তারপর একটা বিষয় আছে, এই কর্মচারীদের প্রমোশন, তা নিয়ে আমরা সরকারের ঘোষণা দেখেছি। আমরা কর্মচারীদের প্রমোশনের পক্ষে। কর্মচারীদের প্রমোশন হওয়া দরকার, কিন্তু রাজ্য সরকার যেভাবে এখন প্রমোশন দেওয়ার পলিসি নিয়েছে তাকে আমরা বিরোধিতা করি। এই যে পলিসি, এই প্রমোশনের বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে। বামফ্রন্ট সরকারের সময় বরাবর যে পলিসিতে প্রমোশনের ব্যবস্থা হয়েছিল তা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়, মামলার একটা রায় বেরোয়। এই হাইকোর্টের মামলার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট বলে যে স্ট্যাটাস কো মেনটেন করতে, স্থিতাবস্থা বজায় রাখতে। তার মানে আগে যেরকম প্রমোশন চলছিল যে পলিসিতে, সেটাই বজায় রাখতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি সুপ্রিম কোর্টের এই স্থিতাবস্থা বজায় রাখার যে নির্দেশ, তাকে অমান্য করে প্রমোশনের চেষ্টা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি এবং এই স্থিতাবস্থার স্ট্যাটাস কো যা বলা হয়েছে তা মেনেই যাতে প্রমোশন হয়, সেটা আমরা দাবি জানাচ্ছি। এই কটি কথা আমি বললাম। আমি একটা বিষয় শুধু আরেকটা করব, সেটা হচ্ছে যে এনএলএফটি সন্ত্রাসবাদীদের তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যে নতুন করে। এটা কাঞ্চনপুর মহকুমা সহ কয়েকটা এরিয়ার মধ্যে সেখানে তাদের আনাগোনা হচ্ছে এবং আমাদের কাছে খবর হচ্ছে যে নতুন করে তারা কিছু রিক্রুট তারা করেছে লংতরাই বেলি মহকুমা এবং কাঞ্চনপুর মহকুমা থেকে কিছু যুবককে পণবন্দি নিয়ে যাচ্ছে। কারণ বেকারি বাড়ছে, কোনো চাকরি টাকরি নেই, এই সুযোগটা তারা নিচ্ছে। তো এটা কিন্তু খুব বিপজ্জনক। আমরা বারবার সতর্ক করছি, এই সরকার তো তার দায়িত্ব পালন করবে না। যারা এখানে আরক্ষা দপ্তরে যারা রয়েছেন, কর্মী এবং অফিসার, অন্যান্য আধা সামরিক বাহিনীর যারা এখানে রয়েছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে তাদের দায়িত্ব পালন করবেন। কারণ সেই টিএনবি সন্ত্রাসবাদীদের সময় থেকেই যে বিজয়রাঙ্খল, যাকে এখন মথার এই সভাপতি করেছেন, তার সৃষ্ট বাহিনী থেকে আজকে পর্যন্ত এদের হাতে আমাদের পার্টির নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ এরা তো খুন হয়েছেনই। আরক্ষা দপ্তর এবং আধা সামরিক বাহিনীর অনেক অফিসার কর্মীর জীবন গেছে। সুতরাং এরা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন। এই যারা অনুপ্রবেশ করেছে বাংলাদেশের ঘাঁটি থেকে বা মায়ানমারের ঘাঁটি থেকে, এটা কঠোরভাবে আমাদের সীমান্ত সুরক্ষিত রাখা এবং তাদের খুঁজে বের করা, আর যাতে নতুন রিক্রুটমেন্ট যেগুলো হয়েছে সে সমস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনা, এই প্রয়াস তারা নেবেন সেটা আমরা আশা করি। এবং আমরা রাজ্যের মানুষকে, শুধু এডিসি এলাকা না, আমরা সতর্ক করছি যে এদের তৎপরতার বিরুদ্ধে সাবধান থাকুন, যাতে কোনো অনিষ্ট তারা করতে না পারে। এখন যদি আপনাদের কিছু থাকে, এমনিতে তো অনেকক্ষণ সময় নিলাম,
আপনি বলছেন যে গত 3 বছর ধরে আপনাদের উপর এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির উপর আক্রমণ হচ্ছে, আপনারা গভর্নর সাহেবকেও জানিয়েছেন এবং আপনাদের প্রমিস করেছিল সেটা বন্ধ হবে, এবং রাজ্যে গভর্নর সাহেব ঠিকভাবে পরিচালনা করতে পারছে না বলে কি আজকে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে আপনাদের মনে হয়? কে রাজ্যপাল অব্যাহতি নিয়েছেন নাকি? ঝাড়খণ্ডে এটা জানি না, কিন্তু তিনি তো যা বলেছেন একজন দায়িত্বশীল যে একজন গভর্নরের যা ভূমিকা হওয়া উচিত তাই তিনি বলেছেন গত 12 মে আমাদের একটা প্রতিনিধি দলের কাছে। তারপরেও তিনি বলেছেন তিনি এটা চান না যে এখানে এই রাজনৈতিক হিংসা হোক, ভায়োলেন্স বন্ধ হোক। পারেননি, এখন সেটা কারণ না অন্য কারণ জানি না, কিন্তু উনি তার দায়িত্ব অন্তত পালন করেছেন এই ব্যাপারে। ইন্টেলিজেন্স থেকে একটা রিপোর্ট এসেছে কিছুদিন আগে যে রাজ্যে যেই সন্ত্রাসবাদীরা বিগত দিনে সারেন্ডার করেছে এবং গভর্নমেন্ট যে প্যাকেজগুলি তাদের জন্য ঘোষণা করেছে সেগুলি তারা পাচ্ছে না, তার কারণেও নাকি তারা আবার ফিরে যাচ্ছে জঙ্গলে। সেই ব্যাপারে আপনাদের কি? না, এটা তো প্যাকেজের যে সুবিধাগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো যদি না পেয়ে থাকে সেগুলো দেওয়া উচিত, যাতে আর ওই পথে না যায়, ভুল পথে না যায়, হ্যাঁ, আত্মহননের পথে না যায়, সেটা সরকারের দেখা উচিত। এরা তো এখন সমস্ত তিপ্রা মাথাতে গেছে ইলেকশনের আগে। প্রদ্যোৎ কিশোরেরও দায়িত্ব, সরকারের তো দায়িত্ব আছেই, প্রদ্যোৎ কিশোরেরও দায়িত্ব এই পথে যাতে তারা না যেতে পারে। তাহলে ধন্যবাদ সবাইকে।